প্রতিশ্রুতি মতো একের পর এক যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করছে আওয়ামী লীগ সরকার। লন্ডনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আজই ফিরছেন ঢাকায়। সরবরাহ ঘাটতি না থাকলেও রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম। কমছে না দেশি পেঁয়াজের ঝাঁঝ, তবে স্থিতিশীল অন্যান্য নিত্যপণ্যের দাম। দাম কম থাকায় বিপাকে ময়মনসিংহের চামড়া ব্যবসায়ীরা। দুষছেন ট্যানারি মালিক ও পাইকারদের। বিদেশে চাহিদা কমাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। এবং সংস্কারের অভাবে খানাখন্দে পরিণত হয়েছে পর্যটন শহর কক্সবাজারের বেশিরভাগ সড়ক। মৌসুম চলায় ভোগান্তি পোহাচ্ছেন পর্যটকরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যের আপনাদের সঙ্গে আছে আমি রামিম হাসান। অর্থ বাণিজ্যের খবরে যাব, তবে তার আগে অন্যান্য কিছু খবর জেনে আসি। আগামী প্রজন্মকে যুদ্ধাপরাধের কলঙ্কমুক্ত একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার লন্ডনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়নের দেয়া ITU টেকসই উন্নয়ন পুরস্কার অর্জন করায় প্রধানমন্ত্রীকে দেয়া বিশেষ এই সংবর্ধনার আয়োজন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ। শুক্রবার স্থানীয় সময় বিকেল 4টায় লন্ডনের ক্লারিজ হোটেলে বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দন জানান দলের নেতাকর্মীরা। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সুলতান শরীফ। এ সময় দর্শক সারিতে উপস্থিত ছিলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী AHM মাহমুদ আলী, লন্ডনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল হান্নান সহ অনেকে। যুদ্ধাপরাধীদের বিচার আবার শুরু করবো, আমরা শুরু করেছি, বিচারের রায় কার্যকর হচ্ছে। আপনাদের এই রায় কার্যকর করে বাংলাদেশকে যেন আমরা কলঙ্ক মুক্ত করে দিতে পারি, আমাদের আগামী প্রজন্ম একটা সুন্দর ভবিষ্যৎ পাবে। এদিকে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ এবং তথ্য প্রযুক্তি খাতে অগ্রগতি স্বীকৃতি ITU অ্যাওয়ার্ড গ্রহণ শেষে দুপুরে ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মানজনক এই দুই পুরস্কার পাওয়ায় তাকে গণসংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে আওয়ামী লীগ সহ 14 দলের নেতাকর্মীরা। সিলেটের সংক্ষিপ্ত যাত্রা বিরতি শেষে বেলা 1:30টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। এরপর গণভবনে যাওয়ার সময় শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে 14 দল। এছাড়া সর্বোচ্চ নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। এদিকে লন্ডন থেকে ফেরার পথে সিলেটের সংক্ষিপ্ত যাত্রা বিরতি করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই মুহূর্তে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের রিপোর্টার ইকরামুল কবির। এ বিষয়ে সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, আপনার কাছে কি তথ্য আছে? রামিম, আপনি যেটা বলছিলেন যে এখন থেকে কিছু সময় মধ্যেই অর্থাৎ 11:40 যেই শিডিউল রয়েছে বিমানের BJ02, সেই বিমানে করে সরাসরি লন্ডন থেকে সিলেটে এসে পৌঁছবেন 11:40 এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাতে এই বিমানে এসেছেন এবং ইতিমধ্যে আরো দুবার প্রধানমন্ত্রী একইভাবে সিলেট হয়ে ঢাকা গিয়েছেন। এই বিমান যে লন্ডন থেকে আসে এটা হচ্ছে কি লন্ডন সিলেট ঢাকাগামী বিমান। এখানে করে সিলেটের যাত্রীরা আসবে লন্ডন থেকে এবং সিলেটের যাত্রীদেরকে সিলেটে নামিয়ে এই বিমানটি ঢাকা চলে যাবে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীও এই যাত্রীদের সাথে সিলেটে এসে নামবেন, কিছু সময় যাত্রা বিরতি করবেন এবং যাত্রা বিরতি শেষে তিনি আবার সিলেট থেকে যেই অভ্যন্তরীণ রুটে যাত্রী আছেন, আন্তর্জাতিক রুটে যাত্রী আছেন, তাদের সাথে এই বিমানে করে আবার ঢাকায় পৌঁছবেন। রামিও আপনি যেটা বলছিলেন নিউজের প্রথমেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগদান করেন এবং একই সাথে বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মানজনক জাতিসংঘের পরিবেশ পদক চ্যাম্পিয়ন অব দ্য আর্থ এবং
আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সংস্থা কর্তৃক পুরস্কার, আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার গ্রহণ করে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ গড়নে ওনার অসামান্য অবদানের জন্য এই পুরস্কারটি পেয়েছেন উনি। সেই পুরস্কার গ্রহণ শেষে জাতিসংঘের অধিবেশন শেষে উনি গত পরশুদিন লন্ডনে যান এবং লন্ডনে অবস্থান শেষে গতকালকে সিলেটে এসে সিলেটের বিমানে উঠেন উনি। এবং এই লন্ডন থেকে সিলেটে আসার উপলক্ষে সিলেট বিমানবন্দর এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং অন্যবার আমরা দেখেছি সর্বশেষ গত 18 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন যাত্রী বিরতির জন্য। সেই সময় বেশ কিছু নেতাকর্মী, আওয়ামী লীগের নেতাকর্মী ওনার সাথে দেখা করেছেন, এখানে ওনার সাথে সভা করেছেন। কিন্তু আজকে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, নিরাপত্তার স্বার্থে এখানে শুধুমাত্র 4 জনকে আমন্ত্রণ জানানো হয়েছে, যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান এবং সাধারণ সম্পাদক আসাদউদ্দিন। এছাড়াও ওনার এখানে রয়েছেন আরো যে উপজেলা চেয়ারম্যান রয়েছে আশফাক আহমদ এবং আর কয়েকজন এমপি রয়েছেন এখানে বন্দরে অবস্থান করছেন। 7-8 জন এই নেতা ছাড়া আর কাউকে বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে দেয় নাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিমানের প্রবেশ পথ, যেখানে এই আন্তর্জাতিক যাত্রীদেরকে ঢুকানো হচ্ছে, অত্যন্ত কড়া নিরাপত্তা আর মধ্যে দিয়ে এখানে ঢুকানো হচ্ছে। এখানে সব সংস্থার আপনারা দেখতে পাচ্ছেন বিমানবন্দরে যেই গাড়িগুলো দেখা যাচ্ছে, বিমানবন্দরের সামনে যে গাড়িগুলো দেখা যাচ্ছে, এই গাড়িগুলো কিন্তু কোনো যাত্রীর গাড়ি নয় বা কোনো যে অন্যান্য দিন রেন্ট কার বা অন্যান্য যাত্রীদের নিয়ে আসা গাড়িগুলো দেখতে পাচ্ছি আমরা। কিন্তু আজকে যে গাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি সেই গাড়িগুলো বিভিন্ন সংস্থার, আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার গাড়িগুলো এখানে অবস্থান করছে। মোটামুটি এই বিমানবন্দর এলাকার চতুর্দিক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বেষ্টনীর মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন থেকে কিছু সময়ের মধ্যেই এখানে অবস্থান করবে। আমার এখানে এই বিমানবন্দরে এখানে রয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরা। উনি আমাকে যেটি জানিয়েছেন সেটা হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে সামান্য সময়ের জন্য কুশল বিনিময় করবেন নেতাদের সাথে, এবং যে জিনিসটা উনি চাচ্ছেন যে এখানে বিমানটা বেশি সময় অবস্থান না করার জন্য যে যাত্রীরা উঠার সাথে সাথে ঢাকা চলে যাবে। রামি, আপনি জানেন এবং যেটা বলেছেন আপনি সংবাদের প্রথমেই, ঢাকা কিন্তু আজকে গণসম্বর্ধনা দেওয়া হবে, বিশাল গণসম্বর্ধনার জন্য অপেক্ষা করছেন শত শত মানুষ এবং হাজার হাজার মানুষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন। এবং সেইখানে যাওয়ার জন্য এখান থেকে যে যাত্রী, অভ্যন্তরীণ রুটের যাত্রী এবং আন্তর্জাতিক রুটের যাত্রীরা বিমানে অবস্থানের পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট ত্যাগ করবেন। এবং সেই পর্যন্ত এই যে বেষ্টনীটা রয়েছে, নিরাপত্তা বেষ্টনীটা রয়েছে, এই নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই এই বিমানবন্দরকে রাখা হবে। এবং যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেই নেতাকর্মীরা নেতারা যে কথাটা বলেছেন সেই কথা হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী এইখানে আসা উপলক্ষে ইতিমধ্যে যে কটি আইন শৃঙ্খলা রক্ষা সর্বোচ্চ সভা হয়েছে সেই সভাগুলো বলা হয়েছে প্রধানমন্ত্রী ওনাদের সাথে তেমন সময় ব্যয় করতে চাচ্ছেন না। উনি চাচ্ছেন ঢাকায় যে গণসম্বর্ধনার জন্য অপেক্ষা করছে হাজার হাজার মানুষ, সেখানে গিয়ে উনি অংশগ্রহণ করবেন। রামিম, এই ছিল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সর্বশেষ পরিস্থিতি। কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী পৌঁছবেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে, সেখান থেকে আমাদের রিপোর্টার ইকরামুল কবির জানাচ্ছিলেন বিস্তারিত। এদিকে প্রধানমন্ত্রীকে ঢাকায় স্বাগত জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন দলের নেতা কর্মীরা। সেখান থেকে আমাদের রিপোর্টার দেবাশিস রায় সর্বশেষ অবস্থা জানতে চলে যাচ্ছি সরাসরি তার কাছে। দেবাশিস, রামিম, আপনি জানেন যে আসলে প্রায় 10 দিন বলা চলে যে 8 দিনের যে দাপ্তরিক সফর ছিল তার সঙ্গে আরো 2 দিন যোগ হয়েছে, সব মিলিয়ে কিন্তু 10 দিন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশে ফিরছেন। এবং জাতিসংঘের যে 70তম সাধারণ অধিবেশন ছিল সেই সাধারণ অধিবেশনের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সভা সেখানে হয়েছে। সেই সম্মেলনগুলোতে অংশগ্রহণ করে এবং ওনার কিছু অর্জনও রয়েছে, বাংলাদেশের অর্জন রয়েছে, সেই অর্জনগুলো নিয়ে কিন্তু উনি দেশে ফিরবেন বেলা 1:30টায়। অর্থাৎ আমরা বলতে পারি যে সিলেটে, আপনারা একটু আগে শুনলেন যে সিলেটে উনি 12:30টায় নামবেন এবং 12:30টায় ওখানে কিছুক্ষণ যাত্রা বিরতি শেষে কিন্তু এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উনি পৌঁছাবেন বেলা 1:30টায়। আমরা এমনটি জেনেছি এবং ওনার কার্যসূচি অনুযায়ী যেমনটি জানানো হয়েছে যে উনি বিমানবন্দরে নামার পরে এখান থেকে যে মূল সড়কটি গণভবনে চলে গিয়েছে সেই সড়ক দিয়ে উনি যাবেন, এমনটি জানানো হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে। আমাদেরকে এমনটাই কিন্তু সকালবেলায় নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আমরা আরেকটি বিষয় যোগ করতে চাই যে পরিবেশ বিষয়ে সর্বোচ্চ যে পুরস্কারটি রয়েছে জাতিসংঘের, আসলে সেখানে আমরা বিভিন্ন জায়গাতে যে তথ্যগুলি যেমনটি পেয়েছিলাম সেই বিষয়গুলো অনুযায়ী বলা যায় যে আসলে নোবেলের যে 6টি বিষয় রয়েছে তার ভিতরে কিন্তু
কিন্তু পরিবেশ নেই, কিন্তু যেহেতু এই পরিবেশের সর্বোচ্চ পুরস্কার জাতিসংঘ দিয়ে থাকে, সেই পুরস্কারটি কিন্তু বাংলাদেশ অর্জন করেছে। বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি গ্রহণ করেছেন, চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ। এবং তার আগেই তিনি কিন্তু টেকসই যে আইসিটি উন্নয়ন রয়েছে, সেই আইসিটি উন্নয়নের জন্য কিন্তু উনি টেকসই একটি আইসিটি পদকও পেয়েছেন, যেটিকে আইটিইউ অ্যাওয়ার্ড বলা হচ্ছে। সেই অ্যাওয়ার্ডটি উনি পেয়েছেন। সব মিলিয়ে কিন্তু তার যে অর্জন, সেই অর্জনকে আরো বেশি ভাস্বর করে তোলার জন্য, আরো বেশি প্রাণবন্ত করে তোলার জন্য কিন্তু সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এই গণসংবর্ধনার জন্য কিন্তু এই এয়ারপোর্ট থেকে বিশেষ করে মূল যে সড়কটি গণভবনের দিকে চলে গিয়েছে, পুরো সড়কটির দুপাশে কিন্তু নেতাকর্মীদের দাঁড়ানোর জন্য যে ব্যবস্থা রাখা হয়েছে, নেতাকর্মীরা সমবেত হচ্ছে ধীরে ধীরে, এবং এই মূল সড়কে যাতে কোথাও কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি এড়াতে কিন্তু এখানে 8টি রুটে এবং 8টি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে, যেখানে সংসদ সদস্যরা নির্দেশনা দেওয়া আছে তাদেরকে। সেই সংসদ সদস্যরা সেই গ্রুপগুলোতে দাঁড়িয়ে থাকবেন এবং প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাবেন, এবং সেই সংসদ সদস্যদের নেতৃত্বেই কিন্তু সেই যে গোষ্ঠীগুলো আছে বা সেই গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলো রাস্তায় দাঁড়িয়ে যাবে, এবং তাদের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের যে সামাজিক এবং ধর্মীয় বিভিন্ন ধরনের যে সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা জানানো হবে। তো সব মিলিয়ে বলা চলে যে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশ জুড়ে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা অন্যান্যবার প্রধানমন্ত্রী বিদেশ থেকে ফিরে এলে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়, তার চেয়ে কিন্তু কয়েক গুণ বেশি নেওয়া হয়েছে। আমরা সকাল থেকে তেমনটি লক্ষ্য করেছি, কেননা উনি নামার পরে কিন্তু বিমানবন্দরের যে ভিভিআইপি টার্মিনালটি রয়েছে, ভিভিআইপি টার্মিনালটি দিয়ে কিন্তু উনি বের হবেন এবং বের হয়ে মূল সড়ক ধরে উনি যাবেন, মূল সড়কের বাম দিক ধরে যাবেন আমরা যতটুকু জানতে পেরেছি। কেননা ভিভিআইপি যে গেটটি রয়েছে, সেই গেটটি কিন্তু রাস্তার ডান দিকে হয়। উনি অর্থাৎ বিমানবন্দরের মূল যে সড়কটি রয়েছে, অর্থাৎ যে সড়ক দ্বীপটি রয়েছে, সেই সড়ক দ্বীপে উনি গাড়ি ঘোরাবেন এবং ওনার গাড়ি বহর সরাসরি আপনার রেডিসন হোটেলের মোড় দিয়ে বনানী কাকলির যে মোড়টি রয়েছে, সেই কাকলির মোড় দিয়ে কিন্তু মহাখালী ফ্লাইওভারের উপর দিয়ে বিজয় সরণি হয়ে কিন্তু গণভবনে পৌঁছাবে, এমনটি কিন্তু নির্দেশনা আমরা এখন পর্যন্ত পেয়েছি। তো সব মিলিয়ে বলা যায় যে নিরাপত্তা এবং একটি সাজ রবের মধ্যে কিন্তু আমরা পুরো মহাসড়ক এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা পরিস্থিতি লক্ষ্য করছি। তো আশা করা যাচ্ছে যে 12:15 নাগাদ যদি উনি সিলেটে নামেন, নির্ধারিত সময় তার ফ্লাইটটি বাংলাদেশে অর্থাৎ ঢাকাতে এসে পৌঁছাবে আর কি, আমরা এমনটাই আশা করছি। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা সর্বশেষ সংবাদ। রামিন। দর্শক, প্রধানমন্ত্রী সিলেটে পৌঁছানোর পরে সেখান থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। তো সেখান থেকে আমাদের রিপোর্টার দেবাশিস রায় জানাচ্ছিলেন সম্পূর্ণ নির্দেশনা যে কিভাবে আসলে প্রধানমন্ত্রী সেখান থেকে তার গন্তব্যে পৌঁছবেন, এবং সেখানে যে নেতাকর্মীদের অবস্থান সম্পর্কেও আমরা তার কাছ থেকে কিছুটা জানলাম। এদিকে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে এয়ারপোর্ট থেকে গণভবনের পর্যন্ত রাস্তায় নেতাকর্মীদের ইতোমধ্যেই ভিড় শুরু হয়ে গেছে। এই মুহূর্তে খিলক্ষেতে আছেন আমাদের রিপোর্টার সজল দাস, সেখানকার সর্বশেষ জানতে চলে যাচ্ছে তার কাছে। আমি রয়েছি রাজধানীর খিলক্ষেত এলাকায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দর অবতরণের পর এই সড়ক দিয়েই বিমানবন্দর থেকে তিনি তার বাসভবনের উদ্দেশ্যে রওনা দিবেন। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে, এরই মধ্যে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা তারা কিন্তু এসে উপস্থিত হতে শুরু করেছেন। আমি শুধুমাত্র এই খিলক্ষেত নয়, আমি ঘুরে দেখেছিলাম কুড়িল থেকে বনানী হয়ে যে মহাখালী পর্যন্ত আমি ঘুরে দেখেছিলাম। পুরো সড়কেই আমি দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের যে প্রধানমন্ত্রীর যে বিশেষ অর্জন, সেই অর্জনের জন্য তারা যে সংবর্ধনা জানাবেন তাকে, গণসংবর্ধনা, সেই সংবর্ধনা জানানোর প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে। তো আমি আমার পিছনে যারা রয়েছে এই নেতাকর্মীরা কিছুক্ষণ আগে থেকে এখানে এসে অবস্থান নিয়েছেন। এছাড়া সমগ্র সড়কেই কিন্তু এই আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে অবস্থান নেবেন। আমি যতদূর জানতে পেরেছি যে এখন আমি রয়েছি খিলক্ষেত এলাকায়। এই এলাকায় অ্যাডভোকেট সাহারা খাতুনের নেতৃত্বে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন, এছাড়া আওয়ামী লীগের আরও যারা সিনিয়র নেতাকর্মীরা আছেন তারা এখানে আসবেন। মূলত প্রত্যেকটা এলাকায় স্থানীয় যে এমপিরা রয়েছেন, স্থানীয় যে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, তাদের নেতৃত্বেই আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন তারা অবস্থান নেবেন। আমি এই মুহূর্তে যেখানে রয়েছে খিলক্ষেত ঠিক একটু সামনেই অর্থাৎ কুড়িলের ওইখানে আমি দেখেছি যে একটি অস্থায়ী একটি তাঁবু খাটানো হয়েছে, যেখানে এরই মধ্যে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার জন্য। সেখানে গান বাজনার আয়োজন করা হয়েছে, অর্থাৎ পথসঙ্গীতের আয়োজন করা হয়েছে। এর বাইরে মহাখালী ওইদিকে আরও একটু এগিয়ে গেলেই আমি দেখেছি যে ওইখানেও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন এগুলো নিয়ে অবস্থান নিয়েছেন। তো এখানে আওয়ামী লীগের নারায়ণগঞ্জ শাখার কিছু সিনিয়র নেতাকর্মী এখানে আছেন। আমি এখন কথা বলবো নারায়ণগঞ্জ একজন সিনিয়র নেতার সঙ্গে। তো আপনি কি আমাকে একটু বলবেন যে আসলে আপনারা কি ধরনের প্রস্তুতি এখানে নিয়েছেন? আমাদের নারায়ণগঞ্জ মহানগর থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি 500 শতাধিক বাসে আমাদের নেতাকর্মীরা আসবে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লোকজন আসা শুরু করেছে। আমরা এখানে দাঁড়িয়ে নেত্রীকে আমরা হাত নেড়ে সম্বর্ধনা জানাবো, এই হচ্ছে আমাদের প্রস্তুতি। আপনারা তো এখান থেকে শুধু নারায়ণগঞ্জ না, হয়তো সব জায়গা থেকে আপনাদের নেতাকর্মীরা এখানে আসবেন, হয়তো এই বিষয়টা একটু বলবেন। আসলে এটা তো একটা বিশাল অর্জন। বাংলাদেশের সর্বস্তরের মানুষ নেত্রীকে অভিনন্দন জানাতে চায়, সেরকম ভাবে আমরা নারায়ণগঞ্জের মানুষ আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে অভিনন্দন জানাতে চাই। এই জন্য নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী পাশাপাশি বিভিন্ন পেশার শ্রেণীর মানুষরা, আইনজীবীরা, ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা আছে সবাই আজকে এখানে দাঁড়িয়ে আমরা নারায়ণগঞ্জের পক্ষ থেকে আমাদের নেত্রীকে অভিনন্দন জানাবো। রামি, আপনি যেমনটি শুনছিলেন যে প্রধানমন্ত্রী জাতিসংঘের থেকে যে বিশেষ সম্মান পুরস্কার পেয়েছেন চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ, এবং এছাড়া আরও যে পুরস্কার তিনি পেয়েছেন বিশেষ অবদানের জন্য তথ্য প্রযুক্তি খাতে, এই পুরস্কার পাওয়ার জন্য আসলে আমাদের দেশের প্রতি যে একটি সম্মান বয়ে আনছেন প্রধানমন্ত্রী, তার জন্যই মূলত এখানে তার দলীয় নেতাকর্মীরা এবং গতকালকে মোহাম্মদ নাসিম স্বাস্থ্যমন্ত্রী যিনি বলেছেন তাদের যে সভা শেষে, সেই সভা শেষে তিনি যেটি বলে সবাইকে অনুরোধ জানিয়েছেন যে শুধুমাত্র আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরাই নয়, এখানে দেশের যে সাধারণ মানুষ রয়েছেন তারা সবাই দলমত নির্বিশেষে প্রধানমন্ত্রীর এই বিশেষ অর্জনের জন্য তারা যেন এই রাস্তায় আসেন এবং তাকে সম্বর্ধনা জানানোর যে প্রোগ্রাম তারা হাতে নিয়েছেন, এই কর্মসূচিতে তারা অংশ নেন। তো রামিম, এখন আমি রয়েছি খিলক্ষেত এলাকায়। কিছুক্ষণ আগে আমি কুড়িল সহ মহাখালী সহ আরও যে রাস্তা, যে আরো গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখেছি, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিচ্ছেন। হয়তো বেলা বাড়ার সাথে সাথে এই অবস্থান আরো বাড়বে এবং প্রধানমন্ত্রী 1:30টার দিকে যখন বিমানবন্দর অবতরণ করবেন তখন নাগাদ হয়তো এই পুরো সমগ্র এলাকাটিতেই আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেবেন। তো এই ছিল আমার কাছে রামিম খিলক্ষেত থেকে সবশেষ। সজল দাস জানাচ্ছিলেন খিলক্ষেত থেকে। সেখানে যে বিষয়টি দেখলাম, শুধুমাত্র ঢাকার অভ্যন্তরে নয়, ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীরা এসে জড়ো হতে শুরু করেছেন প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে। আমরা এখন যাব একটু বিজয় সরণী রোডে, সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার ইজাজ শৌমিক, তার কাছ থেকে জানবো সেখানকার অবস্থা। শৌমিক, সেখানে কি অবস্থা দেখছেন আপনি বিজয় সরণীতে? রামিম, 11 দিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে আসছেন। 1:30টার দিকে তিনি ঢাকায় অবতরণ করবেন। আপনি জানেন যে জাতিসংঘের যে সাধারণ সভা ছিল, সেই সাধারণ সভার অধিবেশন শেষ করার পরে তিনি এখানে আসছেন। তবে একটি বিষয় উল্লেখযোগ্য যে এই জাতিসংঘের যে 11 দিনের সফর, সেখানে কিন্তু প্রধানমন্ত্রী দুটি উল্লেখযোগ্য অর্জন বয়ে নিয়ে এসেছেন বাংলাদেশের জন্য। তার মধ্যে একটি ছিল পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর অবদানের জন্য তিনি জাতিসংঘের যে পরিবেশ বিষয়ক যে সর্বোচ্চ সম্মান চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ, সেটি অর্জন, সেই পুরস্কারে ভূষিত হয়েছেন। এবং প্রযুক্তিতে অবদান রাখায় প্রধানমন্ত্রীকে আইসিটি অ্যাওয়ার্ডও প্রদান করেছে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন। তো এই দুটি পুরস্কারে ভূষিত হয় প্রধানমন্ত্রীকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং 14 দলীয় জোট প্রধানমন্ত্রীকে সংবর্ধনার আয়োজন করেছে। এবং সেই সংবর্ধনার অংশ হিসেবে আজ প্রধানমন্ত্রী ঢাকাতে অবতরণ করার পর, অর্থাৎ বিমানবন্দর থেকে পুরো গণভবন পর্যন্ত তিনি যে যাতায়াতের যে রাস্তা, সেই রাস্তাতে কিন্তু ক্ষমতাসীন দল তাদের নেতাকর্মীদের জড়ো করেছেন এবং জড়ো করে তাকে সংবর্ধনার আয়োজন করেছেন। এবং এই চারপাশের যে লোকজন দেখতে পাচ্ছেন, তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এখানে কিন্তু দাঁড়িয়ে আছেন। আপনাকে বলে রাখি যে 12টা থেকে, অর্থাৎ আওয়ামী লীগের যে ঘোষিত কর্মসূচি ছিল 12টা থেকেই কিন্তু তারা রাস্তার দুপাশে নেতাকর্মীরা দাঁড়িয়ে যাবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার আগে থেকেই কিন্তু রাস্তার দুপাশে নেতাকর্মীরা দাঁড়িয়ে আছেন। কিন্তু এই মুহূর্তে বিজয় সরণী থেকে সংসদ ভবনের দিকে যেতে যে সড়কটা, সেই সড়কের শুধু এক পাশে, অর্থাৎ বাম পাশে আমরা দেখতে পাচ্ছি যে কৃষক লীগের যে নেতাকর্মীরা রয়েছেন, সেই কৃষক লীগের নেতাকর্মীরা এই জায়গাটাতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দাঁড়িয়ে আছেন। এবং আপনি জানেন যে গত 3 দিন ধরে আওয়ামী লীগের পক্ষ থেকে এবং 14 দলীয় জোটের পক্ষ থেকে কিন্তু ঢাকার অন্তর্গত যে ওয়ার্ড আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগ এবং অন্যান্য আওয়ামী লীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কিন্তু বেশ কয়েক দফায় বৈঠক হয়েছে। এবং সেই বৈঠক থেকে যে সিদ্ধান্ত এসেছে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে বিপুল সংখ্যক, অর্থাৎ আওয়ামী লীগের ভাষায় রেকর্ড সংখ্যক জনসমাগম ঘটানোর পরিকল্পনা কিন্তু রয়েছে। এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে সকাল থেকে, অর্থাৎ এই জায়গাটায় আমি 10:30টার পর থেকে লোকজনকে দেখতে পাচ্ছি। এবং আওয়ামী লীগের পরিভাষায় এই জনসমাগম থেকে যে বিষয়টা জোর প্রদান করা হচ্ছে, সেটা হচ্ছে যে বিএনপি, জামাত এবং আন্তর্জাতিক যে চক্রান্ত হচ্ছে আওয়ামী লীগের নেতাদের ভাষায়, সেই চক্রান্তের জবাব দিতেই কিন্তু আজকে বিপুল সংখ্যক জনসমাগম ঘটানোর চিন্তা ভাবনা রয়েছে আওয়ামী লীগ নেতাদের। তো এই মুহূর্তে রাস্তার দুপাশে, অর্থাৎ বিজয় সরণী থেকে সংসদ গণভবন পর্যন্ত যে সড়কগুলো রয়েছে, দুই পাশেই কিন্তু আস্তে আস্তে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। এবং আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন, এবং যতই দিন সময় যাচ্ছে সেই জনসমাগমটা কিন্তু আরো বেশি বাড়বে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। এবং সেই ধারা কিন্তু চলছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। সহকর্মী ইজাজ শৌমিক জানাচ্ছিলেন বিজয় সরণী থেকে। এবং আমরা যে বিষয়টি আওয়ামী লীগের পক্ষ থেকে জেনেছিলাম যে তাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে, তারই কিছু নমুনা দেখলাম আমাদের বিভিন্ন সহকর্মীদের কাছ থেকে। চলে আছি অর্থ বাণিজ্যের খবরে।
সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও রাজধানীর পাইকারি বাজারে প্রায় সব ধরনের চালের দাম সামান্য বেড়েছে। একই রকম দর বেড়েছে আলুরও। এদিকে ভারতীয় সহ দেশি পেঁয়াজের দাম কিছুটা কমলেও দেশি পেঁয়াজের ঝাঁজ কমছে না। তবে রসুন ছাড়া মোটামুটি স্থিতিশীল রয়েছে অন্যান্য মশলার বাজার। একই চিত্র আটা, ময়দা, চিনি সহ অন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রাজু। হাকডাকের কমতি নেই কৃষি মার্কেটের পেঁয়াজ আলুর বাজারে, যথারীতি চলছে বেচা বিক্রি। তবে মাস কয়েক আগেই চড়ে যাওয়া দাম আর কমছে না। ভারতীয়, পাকিস্তানি ও বার্মা থেকে আসা পেঁয়াজের দাম আগের তুলনায় কিছুটা কমলেও ক্রেতা সন্তোষের মধ্যে নেই। অন্যদিকে একটু বেশি ঝাঁজ দেশি পেঁয়াজের। ঈদের আগে বাজার ছিল 65 থেকে 67, এখন 70 থেকে 72 দেশি পেঁয়াজ। আর পাকিস্তান, তুরস্ক, বার্মা, ইন্ডিয়া এই কটা পেঁয়াজের দাম কমছে। ঈদের পরে বাজার একটু বেশি, ওই যে মালের সরবরাহ কম, ইম্পোর্টের কোনো মাল ঢাকা ঢুকে নাই তো। একই চিত্র আলুরও। সরবরাহে ঘাটতি না থাকলেও কেজিতে 1-1.5 টাকা বেড়েছে দাম। এদিকে ঈদের পর দু একটি মশলার দাম ওঠানামা করলেও অন্য মশলার বাজার স্থিতিশীল রয়েছে। আলুটা এখন পর্যন্ত লাগাইতে পারেনি ঠাকুর গালার, ওই যে পানি হয়ে গেছে। হ্যাঁ, তো পানি হওয়ার কারণে এখন সবাই দেখতেছে না এবার আলু আসতে একটু লেট হবে, এই জন্য দেন না বাজার একটু বাড়ি গেছে। আদা রসুন পরশুদিন বিক্রি করছি আমরা 65 টাকা 60 টাকা, আর আজকে বিক্রি করতেছে 80 টাকা। আদা মার্কেটে 2 দিন ধরে কোনো কন্টেনার আসে নাই, যে চিটাং থেকে কোনো কন্টেনার না আসার কারণে আমরা বিক্রি করতেছি দাম। তবে ঈদে ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা, বন্ধে শ্রমিক স্বল্পতা সহ নানা কারণ দেখিয়ে সব ধরনের চালের দাম কেজিতে 1 টাকা বেড়েছে। এজন্য মিল মালিকদের দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীরা। প্রতিটা চাইলে 2-1 টাকা করে বাড়ছে, তার কারণ হলো সবগুলা মিল খোলা হয় নাই, আমদানি কম, এজন্য একটু প্রভাব পড়ছে মার্কেটে। ঈদের 3-4 দিন আগে থেকে ইন্টারডিস্ট্রিক্ট ট্রাকগুলো বন্ধ করে দেয়। এটার জন্য ধানগুলো এবং চালগুলো সরবরাহ করা একটু সমস্যা হয়ে যায়, যেমন 10 টাকার ভাড়া 20 টাকা হয়ে যায়। ধানটা আস্তে আস্তে একটু কমে আসছে, যেগুলো আছে ম্যাক্সিমাম মজুতদারের হাতে। এদিকে আটা, ময়দা, চিনি সহ অন্য নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রয়েছে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। আবারও কিছু জাতীয় গুরুত্বপূর্ণ খবর। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ও পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে গত কয়েকদিনের মতো আজও কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করছেন আন্দোলনরত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। দর্শক, সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি সেখানে। হ্যাঁ, আপনি জানেন যে আজও কিন্তু মেডিকেল ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের যে আন্দোলন চলছিল তা কিন্তু আজও এখানে চলছে শহীদ মিনারে, এবং আজ কিন্তু তারা একটু ব্যতিক্রমী আয়োজন এখানে করেছে। অন্যান্য দিন তারা কিন্তু গতানুগতিক বিক্ষোভ, প্রতিবাদ বা এগুলো করলেও আজ কিন্তু একটু ব্যতিক্রমী আন্দোলন তারা এখানে করছে। আমি যদি আপনাকে একটু আমার পিছনে দেখাই, কিন্তু এখানে কিন্তু আজকে মেডিকেল ভর্তি ইচ্ছুক যারা ছাত্রছাত্রী যারা ভর্তি হতে পারেননি বা চান্স পাননি, সুযোগ পাননি, তারা কিন্তু আজ এখানে বেশ কিছু তথ্য নিয়ে আজকে তারা একটু চিত্র প্রদর্শনী করছে এই মুহূর্তে। আপনি যদি দেখেন যে এখানে তারা যে পরীক্ষার আগে যে বিভিন্ন ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রশ্ন ফাঁস হয়েছে বা তারা যে অভিযোগ করেছে, তারা কিন্তু সে ধরনের কিছু ডকুমেন্ট বা তথ্য এখানে তারা উপস্থাপন করেছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বেশ কিছু কিন্তু ইন্টারনেট বা ফেসবুকের মাধ্যমে যে বিভিন্ন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ রয়েছে বা তারা অভিযোগ করেছেন, তাই কিন্তু এখানে তারা তুলে ধরার চেষ্টা করেছেন। এছাড়াও কিন্তু তারা আরও কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি, তা হলো যে তাদের এই আন্দোলন, তারা ভর্তির পরীক্ষা বাতিলের দাবিতে যে আন্দোলন করে আসছিলেন, সে আন্দোলন চলাকালীন সময়ে যে বিভিন্নভাবে আপনি জানেন যে বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করেছেন, মিছিল সমাবেশ প্রতিবাদ করেছেন, সে সময় যে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্যান্য বাহিনীর সঙ্গে যে বিভিন্ন আমরা দেখেছি যে ঘাত প্রতিঘাত হয়েছে, সেগুলোরও কিন্তু তারা বেশ কিছু প্রমাণ, যেগুলো বিভিন্ন গণমাধ্যমে বা তাদের কাছে বিভিন্ন যে ছবি তারা নিজেদের সংগ্রহে ছিল, তাও কিন্তু তারা এখানে তুলে ধরেছেন, এবং সেগুলো কিন্তু তারা এখানে একটু ব্যতিক্রমীভাবে তারা কিন্তু আজ এখানে তারা তুলে ধরেছেন। এবং এখানে কিন্তু তারা ছাড়াও কিন্তু বিভিন্ন সাধারণ মানুষ কিন্তু এখানে আজকের এই যে আন্দোলন চলছে, সেখানে কিন্তু বিভিন্ন সাধারণ মানুষ কিন্তু আজকে একাত্মতা প্রকাশ করেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। সব মিলে কিন্তু এখানে শহীদ মিনারে এই মুহূর্তে কিন্তু বেশ ভালো একটি সুশৃঙ্খলভাবে এখানে। এছাড়া কিন্তু এখানে আমরা আরেকটা বিষয় আপনাকে আমি বলে রাখি, আমরা যে অন্যান্য দিন যে আমরা যে বিষয়টি দেখে থাকি যে তাদের এখানে কিন্তু সাধারণ যারা মেডিকেল ছাত্র রয়েছে, বিভিন্ন যারা কলেজে এই মুহূর্তে পড়ছেন, তারা কিন্তু থাকলে আজ কিন্তু আমরা কিন্তু সেরকম কাউকে এখনো পর্যন্ত দেখিনি। শুধুমাত্র যারা এই পরীক্ষায় যারা সুযোগ পাননি বা যারা
পরীক্ষায় এবছর অংশগ্রহণ করে সুযোগ পাননি বা সুযোগের দাবিতে যারা অপেক্ষায় রয়েছেন তারাই কিন্তু আজকের এই আন্দোলন করছেন। আপনি জানেন যে এবং এখানে কিন্তু বেশ সুশৃঙ্খলভাবে এই মুহূর্তে এখানে আন্দোলন চলছে এবং আমরা কিন্তু পুলিশের সাথেও কথা বলেছি, তাদের পক্ষ থেকেও বলা হয়েছে যদি তারা এখানে সুশৃঙ্খলভাবে আন্দোলন করে, তারা যদি বাইরে বের হওয়ার চেষ্টা না করে সেক্ষেত্রে তারা কিন্তু এখানে তারা আজকে এখানে তারা কোনো হস্তক্ষেপ করবে না বলেই তারা আমাদেরকে জানিয়েছেন। তো রামিম, এখানকার এই ছিল সব শেষ অবস্থা। রামিম, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সহকর্মী মাহমুদ রাকিব জানাচ্ছিলেন মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনের খবর। এদিকে লন্ডন থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইতোমধ্যে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটে সংক্ষিপ্ত যাত্রা বিরতি করবেন তিনি। এই মুহূর্তে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রামিম, আমি আগে বলেছিলাম যে 11টার সংবাদে বলেছিলাম, যেটা সংবাদের প্রথমে বলেছিলাম যে 11:40-এ আসার কথা ছিল। বিমানের বিভিন্ন কর্তৃপক্ষ, বিমানের কর্তৃপক্ষ সহ বিভিন্ন সংস্থা আমাকে যেটা জানিয়েছিলেন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ যেটা জানিয়েছিলেন সেটা হচ্ছে কি 11:40-এ এই বিমানটি আসার কথা ছিল, কিন্তু তার কিছু আগেই 11:22 সময় এই বিমান BG-002 এটা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। রামিম, যেটা আগে বলেছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পরশুদিন যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে এসে অবস্থান করেন এবং লন্ডনে অবস্থান করার পর গতকাল রাতে এই বাংলাদেশের উদ্দেশ্যে তিনি বিমানে উঠেন। এই যে বিমান আপনারা সিলেটে দেখতে পাচ্ছেন যে এই বিমানটি লন্ডন সিলেট ঢাকাগামী বিমান এবং এই বিমানে যে সিলেটের যে যাত্রীরা রয়েছে, আন্তর্জাতিক যাত্রীরা রয়েছে লন্ডন থেকে এসছেন এবং সেই যাত্রীরা সিলেটে নামবেন এবং সে সিলেটে নামার পরে অভ্যন্তরীণ রুটে ঢাকা পথে যে অভ্যন্তরীণ রুটে যাত্রীরা আছেন এবং আন্তর্জাতিক যে যাত্রীরা রয়েছেন লন্ডনের উদ্দেশ্যে যাবে সেই আন্তর্জাতিক যাত্রীরা এই বিমানে উঠবেন। এই যে যাত্রীদের নামা এবং উঠার যে সময়টা রয়েছে এই সময়টুক পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিমানবন্দরে অবস্থান করবেন। এমন বিমানবন্দরে ওনার সাথে দেখা করার জন্য শুধুমাত্র কয়েকজন নেতাকর্মী অনুমতি পেয়েছে। সেই নেতাকর্মীদের মধ্যে রয়েছে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান এবং সাধারণ সম্পাদক আসাদউদ্দিন। এছাড়া আরেকজন রয়েছেন যে উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ এখানে রয়েছেন ওনার সাথে, আর কয়েকজন এমপি রয়েছেন। আমি এমপিদের মধ্যে জেনেছি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী আর রয়েছে মাহমুদুস সামাদ চৌধুরী এমপি, ওনার সাথে দেখা করার জন্য এই বিমানবন্দরে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দর সিলেটে আসা উপলক্ষে বিমানবন্দরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, কড়াকড়ি করা হয়েছে। যে আন্তর্জাতিক যাত্রীরা এখানে প্রবেশ করবে তাদের উপর জন্য বেশ কয়েক স্তরে তাদের লাগেজ চেক করা হচ্ছে, তাদের দেহ তল্লাশি করা হচ্ছে এবং সর্বোচ্চ তল্লাশির পরেই তাদের এই বিমানবন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অবস্থান করছেন বিমানবন্দরের বাইরে। এখানে ওনারা যাওয়ার চেষ্টা করেছিলেন সিলেটের সাবেক এমপি জেবুন্নেসা হক, ওনাকেও ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এখানে 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে। শুধুমাত্র প্রবেশ পথ নয়, আমরা দেখতে পেয়েছি যে বিমানবন্দরে এলাকা চতুর্দিকেই বিভিন্ন সংস্থার সদস্যরা বেষ্টনী দিয়ে রেখেছেন এবং একেবারে যাকে বলে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 11:22 সময় এই বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং এইখানে সর্বোচ্চ আধা ঘন্টা লাগার কথা। এখানে বিমানের কর্তৃপক্ষ যেটা বলেছেন সর্বোচ্চ আধা ঘন্টা এখানে অবস্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন। আর আপনি যেটা আগে বলেছিলেন সেটা হচ্ছে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের 70তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে এবং বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবময় একটি পুরস্কার পেয়েছেন, পরিবেশ বিষয়ক চ্যাম্পিয়ন অব দ্য আর্থ এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সংস্থা কর্তৃক টেকসই উন্নয়ন একটা পুরস্কার পেয়েছেন। বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রীর অসামান্য অবদানের জন্য এই পুরস্কারটি ওনাকে দেওয়া হচ্ছে। এই দুটি পুরস্কার নিয়ে উনি বাংলাদেশে আসছেন, বাংলাদেশের গৌরবকে উজ্জ্বল করেছেন এবং এই পুরস্কার পাওয়ার জন্য ওনাকে গণসম্বর্ধনা দেওয়া হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে বিশাল গণসম্বর্ধনার আয়োজন করেছে। আমাকে ঢাকায়
ইতিমধ্যে আমাদের সহকর্মীরা আমাকে জানিয়েছেন ঢাকায় বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ সাধারণ মানুষ সেখানে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীকে সম্বোধনা দেওয়ার জন্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ঢাকায় অবতরণের পরপরই প্রধানমন্ত্রীকে এই সম্বোধনা দেওয়া হবে। রামিম, এই ছিল সিলেটের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সর্বশেষ খবর এবং প্রধানমন্ত্রী এই নিয়ে তিনবার প্রধানমন্ত্রী এসেছেন। গত 18 জুন প্রধানমন্ত্রী এখানে এইভাবে এসেছেন। উনি কোনো বিশেষ বিমানে লন্ডন থেকে বাংলাদেশে আসেননি, উনি এই যাত্রীদের সাথে কুশল বিনিময় করেই বাংলাদেশে প্রবেশ করেন। ইনি এই লন্ডন থেকে আসার সময় ইনি এই বিমান করেই লন্ডন, সিলেট এবং ঢাকাগামী বিমান করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসেন। এই নিয়ে তিনবার প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন। আমরা তিনবারই এই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর আগমন আমরা দেখেছি। রামিম, এই ছিল উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর অবতরণের সর্বশেষ খবর এবং প্রধানমন্ত্রীকে নিয়ে বিমানের BJ002 বিমানটি কিছু সময় পরে, আধা ঘন্টা কি 20 মিনিট পরে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। রামিম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে পৌঁছে গেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। সেই খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। আবারও ফিরছি অর্থ বাণিজ্যের খবরে। বাংলাদেশের রপ্তানি পণ্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতির কঠোর সমালোচনা করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অনুগত নয় বলেই এই প্রবেশাধিকার দেয়া হয়নি। যুক্তরাষ্ট্র সরকার ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ প্রোগ্রাম TTP এর অধীনে তার দেশে বাংলাদেশি পণ্যের ডিউটি ও কোটা ফ্রি প্রবেশাধিকার না দেওয়ার প্রসঙ্গে নিউ ইয়র্কে সময় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। বিশ্বব্যাংকের বৈঠকে যাওয়ার প্রাক্কালে তিনি সময় সংবাদকে আশা প্রকাশ করে বলেন, বিশ্বব্যাংকের বৈঠকে $50 কোটি বাজেট অনুদানের বিষয়টি চূড়ান্ত হতে পারে। এছাড়া পেরুতে অনুষ্ঠিতব্য বিশ্বব্যাংকের সভায় যোগ দেওয়ার পাশাপাশি IMF এর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করার কথাও জানান মন্ত্রী। পৃথিবীতে দুইটা কান্ট্রি জিএসপি পায় না, রাশিয়া এন্ড বাংলাদেশ। নো জাস্টিফিকেশন ফর দিস। যাও বলো কন্ডিশনস এন্ড অল দ্যাট, এগুলো অল বোগাস। অল বোগাস এই জন্য বলছি, যারা মেনি কান্ট্রিজ যেগুলো অনেক ধরনের কন্ডিশনস কিছুই ফুলফিল করে না। ওই তো অবভিয়াসলি রিজন তো সেটাই যে আমাদের তত পছন্দ করে না। We don't throw their line. We are not a subservient country. চামড়ার দাম কম থাকায় বিপাকে পড়েছেন ময়মনসিংহের চামড়া ব্যবসায়ীরা। বর্তমান বাজার দরে চামড়া কেনা দামও উঠছে না বলে দাবি তাদের। ট্যানারি মালিক ও পাইকার ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে চামড়ার দাম পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তাদের। তবে সংশ্লিষ্টরা বলছেন, বিদেশে চাহিদা ও দাম কমে যাওয়ায় ট্যানারি মালিকরা বেশি দামে চামড়া কিনছেন না। সায়েমা কোন্দের তোলা ছবিতে হারুনুর রশিদের রিপোর্ট। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চামড়া কিনে বিপাকে পড়েছেন ময়মনসিংহ অঞ্চলের চামড়া ব্যবসায়ীরা। বাজারে চামড়া এনে কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ বিক্রেতারা। ধার দেনা করে চামড়া কিনে এখন চোখে অন্ধকার দেখছেন তারা। 2,500 থেকে 3,000 টাকায় কেনা চামড়ার দাম হচ্ছে 1,500 থেকে 2,000 টাকা। ট্যানারি মালিক ও বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চামড়ার দাম কমিয়ে দিয়েছে বলে অভিযোগ বিক্রেতাদের। সুদি বাজার টিয়া এনে ব্যবসা করছি, হ্যাঁ অন্তকাল এনে টিয়া আমরা দিতাম, আমরা বাড়ির 7-8 লাখ টিয়ার মাল কিনছি, 3 লাখ 3.5 লাখ টিয়া দাম হয় বাজারও। ট্যানারির যায় তো বাজারও ঘোরান বারে কিনে না মাল, যে আমরা কাঁচা মাল কিনছি 2200, 2300, 2400 টাকা করে, তারা দুইয়ের নিচে দাম চাও, লবণযুক্ত মাল। এটা সিন্ডিকেটের কারণে খুচরা বাজারে যা মাল কিনছে তারা সবাই তো এটা ভুগদুভুগি হইতাছে। তবে ট্যানারি সংশ্লিষ্টরা বলছেন, না বুঝে চামড়া কিনে মৌসুমী ব্যবসায়ীরা চামড়ার দাম বাড়িয়ে দিয়েছে। তাদের দাবি, বিদেশেও দাম কমে গেছে। বহির্বিশ্বে বাজার খারাপ জানে, বাংলাদেশে বাজার কমে গেছে গা। আর এটা সরকার যে রেট দিছে, এটা জনগণের রেটে কিনতে পারে নাই। গ্রামের রেট দিছে 40 থেকে 45 টাকা, তো এখন আমরা 40 থেকে 45 টাকা মাল ওরা বিক্রি করতে পারতেছে না, আমরাও কিনতেছি না। এদিকে বাজার ইজারাদাররা জানান, ট্যানারি মালিকরা চামড়া না কেনায় চামড়া ব্যবসায়ীদের সাথে ক্ষতির মুখে পড়েছেন তারাও। বিভিন্ন অঞ্চলের মানুষ চামড়া নিয়ে আসে, তারা দিনের পর দিন থাকতেছে, খাইতেছে, তারা কোনো চামড়া বেচতে পারতেছে না, তারাও ক্ষতিগ্রস্ত হইতেছে, আমরাও ক্ষতিগ্রস্ত হইতেছি। চামড়া বেচলে আমরা ইজারা পাইব না, আমাদের টাকা আমরা উঠাইতে পারবো না। বৃহত্তর ময়মনসিংহ ছাড়াও সিলেট ও সুনামগঞ্জ থেকে চামড়া আসে শম্ভুগঞ্জের এই পাইকারি বাজারে। প্রতি কুরবানির ঈদ মৌসুমে 30 থেকে 40 কোটি টাকার চামড়া বেচা কেনা হয় এখানে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। সংস্কারের অভাবে খানাখন্দে পরিণত হয়েছে কক্সবাজার শহরের পর্যটন এলাকার বেশিরভাগ সড়ক। গুরুত্বপূর্ণ এসব সড়কে যানবাহন চলাচলে যেমন সমস্যা হচ্ছে, তেমনি পর্যটন মৌসুমে প্রতিদিনই চরম ভোগান্তি পোহাচ্ছেন পর্যটকরা।
তবে মেয়র বলছেন শিগগিরই এসব সড়কের সংস্কার কাজ শুরু করা হবে। সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার বর্তমানে পর্যটন মৌসুম হওয়ায় প্রতিদিনই ছুটে আসছেন দেশি বিদেশি হাজারো পর্যটক। কিন্তু শহরের পর্যটন এলাকার হিলটপ সার্কিট হাউস, হোটেল মোটেল জোন, বিচ রোড, সুগন্ধা পয়েন্ট, হাসপাতাল সড়ক, গোলদিঘির পার ও বার্মিজ মার্কেট সড়কের বেহাল দশা। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বেড়াতে আসা পর্যটকরা। দিন দিন এসব সড়কের খানাখন্দক বড় বড় গর্তে পরিণত হওয়ায় যানবাহন চলাচলেও সমস্যার সৃষ্টি হচ্ছে। কক্সবাজারে লক্ষ লক্ষ পর্যটক আসে, কিন্তু আমরা গাড়ি চালাই, এখানে গাড়ি ঠিকভাবে চালাইতে পারি না। হয়তো সমুদ্র সৈকত দেখা অনেক উপলব্ধ হচ্ছি, ভালো লাগতেছে, কিন্তু রাস্তাঘাটে বেহাল অবস্থা দেখে অতটা ভালো লাগতেছে না। রাস্তার খুব বেহাল অবস্থা, যেখানে গর্ত গর্ত ভরা, রাস্তায় খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত এসব সড়ক সংস্কার করা না হলে পর্যটকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে বলে মনে করছেন হোটেল মালিক সমিতির নেতা। যে রাস্তাঘাটগুলো আছে তার বর্তমান অবস্থা ভয়াবহ খারাপ। এই রাস্তাগুলো দেখলে মনে হয় না বর্তমানে এখানে পৌরসভা বা প্রশাসন বলতে কিছু আছে। অবশ্য মেয়র জানালেন খুব শিগগিরই এসব সড়কের সংস্কার কাজ শুরু করা হবে। সরণি, তারপর আপনাদের সিগাল রোড, এগুলি অলরেডি কাজ শুরু হয়ে গেছে। তো বৃষ্টি কবলিত কারণে আমরা যথাসময়ে করতে পারি না। ইতিমধ্যে আমরা কাজগুলো আবার শুরু করবো নতুন ভাবে। পর্যটন শহর কক্সবাজারের এসব সড়কে প্রতিদিন প্রায় 10,000 যানবাহন চলাচল করে। সময় সংবাদ, কক্সবাজার। সঠিক নীতি নির্ধারণের অভাবে চীন, ভারত, শ্রীলঙ্কার তুলনায় অনেক পিছিয়ে বাংলাদেশের মোট উৎপাদনশীলতা। যদিও রপ্তানি বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে উৎপাদনশীলতা বাড়ানোর কোনো বিকল্পই নেই। শুক্রবার জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। তবে উৎপাদনশীলতা বাড়াতে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের পাশাপাশি সময়োপযোগী সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে $60 বিলিয়ন, যা বর্তমান লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ। মাত্র 6 বছরের ব্যবধানে বর্ধিত এই লক্ষ্যমাত্রা অর্জনে দরকার সম্পদের সর্বোচ্চ ব্যবহার, আর এক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী ভূমিকা রাখতে পারে উৎপাদনশীলতা। রূপকল্প 2021 বাস্তবায়নে প্রয়োজন বর্ধিত উৎপাদনশীলতা শীর্ষক এক আলোচনায় উঠে আসে এসব কথা। এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের এক তথ্যে দেখা যায়, গেল 2 দশকে চীনের উৎপাদনশীলতা যেখানে বেড়েছে 159%, সেখানে বাংলাদেশের উৎপাদনশীলতা বেড়েছে মাত্র 13%। বাংলাদেশ থেকে এগিয়ে রয়েছে ভারত, ভিয়েতনাম, শ্রীলঙ্কাও। এই অবস্থায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে উৎপাদনশীলতা বাড়ানোর উপর জোর দেন অর্থনীতিবিদরা। সরকারের যেমন পার্সপেক্টিভের পরিবর্তন এসেছে, একইভাবে ডেভেলপমেন্ট পার্টনারদেরও পার্সপেক্টিভের পরিবর্তন এসেছে। তারাও এখন উৎপাদনশীলতায় বড়ভাবে বাংলাদেশে বিনিয়োগ করতে চান, এবং সরকারেরও যেহেতু সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, সুতরাং এটি এখন খুব সুন্দরভাবে এটিকে একটি মেলবন্ধন করে আগামী দিনে এগিয়ে যাওয়ার ব্যাপক সুযোগ রয়েছে। এ সময় উৎপাদনশীলতা বাড়াতে অগ্রাধিকার ও উচ্চ অগ্রাধিকার খাত ভিত্তিতে কাজ করা হচ্ছে বলে জানান বাণিজ্য মন্ত্রী। যে কোনো দেশে উৎপাদনশীলতা নির্ভর করে রাজনৈতিক স্থিতিশীলতার উপরে। আমাদের প্রোডাক্টিভিটি একটু কম, এটা আমাদের বৃদ্ধি করতে হবে। যদিও আমরা এগিয়ে যাচ্ছি, প্রায়োরিটিজ আর দি মেইন থিং। আমরা যদি সবকিছুকে প্রায়োরিটি দিতে হয় না, সেজন্য যদি আমরা সেক্টরাইজ প্রায়োরিটি দিয়ে আমরা যদি আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারি, বাংলাদেশ এগিয়ে যাবে। এছাড়া উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শ্রমিকদের দক্ষতা বাড়াতে বেসরকারি খাতকে আরো এগিয়ে আসার আহ্বান জানান বাণিজ্য মন্ত্রী। এবং আমরা আমাদের লক্ষ্যে কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এবারে গেল সপ্তাহে শেয়ার বাজারের খবর। ঈদের ছুটিতে 5 দিন বন্ধ থাকার পর সোমবার কার্যক্রম শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। সপ্তাহ শেষে লেনদেন বাড়লেও কমে সূচক। 4 দিনের কার্যদিবস শেষে লেনদেন বাড়ে 28,90,00,000 টাকা, তবে সূচক কমে 10 পয়েন্ট। ঈদের লম্বা ছুটির পর গেল সপ্তাহের সোমবার কার্যক্রম শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এদিন লেনদেন ছুটির আগের শেষ কার্যদিবসের চেয়ে 28,90,00,000 টাকা বেশি হয়। প্রথম কার্যদিবস ডিএসইতে লেনদেন হয় 395,33,00,000 টাকা। এদিন সূচক ছিল 4,866 পয়েন্ট। সূচকের পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ডিএসইতে লেনদেন বেড়ে দাঁড়ায় 434,88,00,000 টাকা। তৃতীয় কার্যদিবস লেনদেন আরও বেড়ে দাঁড়ায় 495,34,00,000 টাকা। লেনদেনের পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এ 2 দিন সূচক ছিল 4,853 এবং 4,852 পয়েন্ট।
চতুর্থ এবং শেষ কার্যদিবস লেনদেন কমে দাঁড়ায় 424 কোটি 23 লাখ টাকা। এদিন সূচক ছিল 4,856 পয়েন্ট। গেল সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 139টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 165টির এবং অপরিবর্তিত ছিল 21টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। গেল সপ্তাহে শেয়ারের দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল AIBL ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, প্রিমিয়ার সিমেন্ট মিলস, NCCBL মিউচুয়াল ফান্ড 1, সাইফ পাওয়ার টেক লিমিটেড এবং MBL ফার্স্ট মিউচুয়াল ফান্ড। অন্যদিকে শেয়ারের দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে 7th ICB মিউচুয়াল ফান্ড, জুট স্পিনার্স, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, অ্যাপেক্স স্পিনিং এবং 3rd ICB মিউচুয়াল ফান্ড উল্লেখযোগ্য। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। মন্দার আশঙ্কা কাটিয়ে গেল প্রান্তিকের শেষে বেড়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের ভোক্তা খরচ। গেল প্রান্তিকের আগস্টে দেশটির ভোক্তা খরচ বেড়ে 2.9% পৌঁছেছে। একই সময়ে দেশটিতে উল্লেখযোগ্য হারে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা গেল 2 দশকের মধ্যে সর্বোচ্চ। এ সময়টায় বেড়েছে গাড়ি বিক্রির পরিমাণও। বিশ্লেষকরা মনে করছেন, বিক্রয় কর বাড়ানোর যে নেতিবাচক প্রভাব দেশটির ভোক্তা খরচে পড়েছিল তা কাটিয়ে উঠতে শুরু করেছে জাপানিরা। তাই তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি নিয়ে বেশ আশাবাদী তারা। এ বিষয়ে অক্টোবরে বৈঠকে বসার কথা রয়েছে ব্যাংক অব জাপান কর্তৃপক্ষের। অধিকার হারানোর আশঙ্কায় নেপালে গৃহীত নতুন সংবিধানের বিরোধিতা করে দেশটিতে বিক্ষোভ করেছে দক্ষিণাঞ্চলীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠী। ভারত নেপাল সীমান্তবর্তী এলাকায় ভারত থেকে পণ্যবাহী কোনো ট্রাক নেপালে প্রবেশ করতে দিচ্ছে না তারা। অধিকাংশ নিত্যপণ্যের জন্য নেপাল ভারতের উপর নির্ভরশীল হওয়ায় দেশটিতে দেখা দিয়েছে তীব্র খাদ্য ও জ্বালানি সংকট। সীমান্তের ওপারে নেপালে ঢোকার অপেক্ষায় কয়েকশো কাঁচা পণ্য ও জ্বালানি তেলবাহী ট্রাক। নেপালের সীমান্তবর্তী সংখ্যালঘু জাতিগোষ্ঠীর একাংশ পথ আটকে রাখায় নেপালে প্রবেশ করতে পারছে না ট্রাকগুলো। নেপাল সরকার ঐক্য প্রতিষ্ঠায় নতুন সংবিধান গ্রহণ করার পর থেকেই দেশটির সীমান্ত অঞ্চলের সংখ্যালঘুদের মধ্যে দেখা দিয়েছে এই অস্থিরতা। নতুন সংবিধানের কারণে সংখ্যালঘুদের অস্তিত্ব সংকটের পড়ার আশঙ্কা থেকেই এ বিক্ষোভ। আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছি। ভারত যদি জোর করে নেপালে পণ্যবাহী ট্রাক প্রবেশ করাতে চায় তাহলে পরিস্থিতি সহিংসতায় রূপ নেবে, কারণ আমরা চাই ভারতও আমাদের সমর্থন করুক। নিত্যপণ্য ও জ্বালানি তেলের জন্য নেপাল ভারতের ওপর অনেকাংশে নির্ভরশীল হওয়ায় এই বিক্ষোভ বিপাকে ফেলেছে দেশটির সাধারণ মানুষকে। এদিকে সীমান্তে ট্রাক আটকে থাকায় ক্ষতির মুখে পড়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। সীমান্তের পথ বন্ধ করে রেখেছে বিক্ষোভকারীরা। এজন্য কোনো ট্রাকই নেপালে প্রবেশ করতে না পেরে দিনের পর দিন সীমান্তে আটকা পড়ে আছে। এতে আমাদের ব্যবসার খুব ক্ষতি হয়ে যাচ্ছে। শ্রমিকদের বেতন দেয়াই কষ্টকর হয়ে পড়েছে। নেপালের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে ভারত সরকার বলছে, সংখ্যালঘুদের উদ্বেগ দূর না করে সংবিধান অনুমোদন দেওয়া উচিত হয়নি। বিক্ষোভে আগস্ট থেকে এ পর্যন্ত পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 40 জন প্রাণ হারিয়েছেন। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। আবারও জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সিলেটে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন ঢাকায়। সংবর্ধনা দিতে এয়ারপোর্ট থেকে গণভবন পর্যন্ত রাস্তায় নেতাকর্মীদের ভিড়। সরবরাহ ঘাটতি না থাকলেও রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম। কমছে না দেশি পেঁয়াজের ঝাঁজ, তবে স্থিতিশীল অন্যান্য পণ্যের দাম। দাম কম থাকায় বিপাকে ময়মনসিংহের চামড়া ব্যবসায়ীরা। দুষছেন ট্যানারি মালিক ও পাইকারদের। বিদেশে চাহিদা কমাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। এবং সংস্কারের অভাবে খানাখন্দে পরিণত হয়েছে পর্যটন শহর কক্সবাজারের বেশিরভাগ সড়ক। মৌসুম চলায় ভোগান্তি পোহাচ্ছেন পর্যটক। এই ছিল সময় বাণিজ্যের। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।